ওয়াশিংটনের সর্বাত্মক চাপ সত্ত্বেও তেহরান পিছু হটতে নারাজ। আমেরিকা ও ইসরায়েল হামলায় ক্ষেপণাস্ত্র কেন্দ্র ক্ষতিগ্রস্ত হলেও ইরানের সামরিক কমান্ড স্ট্রাকচার এখনো অটুট। হরমুজ প্রণালী অবরুদ্ধ রেখে মার্কিন সামরিক ব্যয় ও ড্রোন হামলার মাত্রা বাড়িয়ে ওয়াশিংটনকে দীর্ঘমেয়াদী সংঘাতের ফাঁদে ফেলতে চাইছে তেহরান। কিন্তু উচ্চ মূল্যস্ফীতি আর আকাশচুম্বী অর্থনৈতিক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে তেহরান কি পারবে এই যুদ্ধের গতি প্রকৃতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে, নাকি দীর্ঘস্থায়ী এই সংঘাত মধ্যপ্রাচ্যে ইরানের কৌশলগত অবস্থানকেই নড়বড়ে করে দেবে? আসুন জেনে নেওয়া যাক দীর্ঘমেয়াদে এই সংঘাতের সামরিক সক্ষমতা, অর্থনৈতিক চাপ এবং ইরানের রাজনৈতিক ও কৌশলগত চ্যালেঞ্জগুলো। আমেরিকা ও ইরানের মধ্যকার সংঘাত 6 মাসে পদার্পণ করলেও তেহরানের নীতি নির্ধারকদের মধ্যে যুদ্ধ সমাপ্তির বিশেষ তাড়াহুড়ো দেখা যাচ্ছে না। তেহরান প্রমাণ করতে চাইছে যুদ্ধের গতি প্রকৃতি কেবল ওয়াশিংটনের নিয়ন্ত্রণে নেই। তারা সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যয় বাড়িয়ে যুক্তরাষ্ট্রের ওপর চাপ তৈরি করতে চায়, যাতে শেষ পর্যন্ত নিজেদের শর্তে ওয়াশিংটনকে দর কষাকষিতে বাধ্য করা যায়। আর অনেক ক্ষেত্রেই তাদের এই দাবি একেবারে সঠিক। তবে প্রশ্ন থেকে যায়, ইরান আসলে আর কতদিন এই সংঘাত চালিয়ে যেতে পারবে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের একাধিক প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হলেও তাদের সামরিক কমান্ড কাঠামো এখনো অক্ষুণ্ণ রয়েছে। বিশ্লেষকদের মতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাত্রা কিছুটা কমলেও ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদন সহজ ও দ্রুততর হওয়ায় তারা দীর্ঘদিন উৎক্ষেপণ কার্যক্রম চালিয়ে যেতে পারবে। এছাড়া কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে এখনো বিঘ্ন ঘটানোর ক্ষমতা রাখে তেহরান। যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রতিরক্ষার মজুদ দ্রুত ফুরিয়ে যাওয়া এবং মার্কিন জনমতে এই যুদ্ধের বিরুদ্ধে অসন্তোষ বৃদ্ধি পাওয়ায় ইরান মনে করছে সংঘাত দীর্ঘায়িত করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় হাতিয়ার, যাকে বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। সামরিকভাবে ইরান টিকে থাকার চেষ্টা করলেও দেশের অর্থনৈতিক পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে, আর এটা হওয়াই স্বাভাবিক। আন্তর্জাতিক সংস্থার পূর্বাভাস অনুযায়ী 2026 সালে ইরানের অর্থনীতি প্রায় 5.4% সংকুচিত হতে পারে এবং বার্ষিক মূল্যস্ফীতি পৌঁছাতে পারে 69%। যুদ্ধের প্রভাবে 10 লাখেরও বেশি কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় 20 লাখ মানুষ বেকার হয়ে পড়েছেন। এছাড়া মার্কিন নৌ অবরোধের কারণে তেল রপ্তানি বাধাগ্রস্ত হওয়া এবং হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকা ইরানের রাজস্ব আয়ও বড় ধাক্কা দিচ্ছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, চরম অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও রাজনৈতিক বিভাজন বা গণবিক্ষোভ না ঘটলে কেবল অর্থনৈতিক চাপে তেহরান সামরিক নীতি পরিবর্তন করবে না। আরেকটি কথা, যতই ইরানকে অবরোধ বা হরমুজ প্রণালীর একটু দূরে আন্তর্জাতিক জলসীমায় যে অবরোধ দেওয়া হয়েছে, তারপরে কিন্তু ইরান তেল বিক্রি একদম কমায়নি। তারা তেল বিক্রি করছে পাকিস্তান হয়ে চীনে এবং ডার্ক ফিল্ডের মাধ্যমে অন্য দেশের পতাকা, অন্যদের জাহাজ, কম দামে সস্তা জাহাজে, ছোট ছোট জাহাজে তারা কিন্তু তেল বিক্রি করছে। আর এই তেলগুলা মাঝ সমুদ্রে যে বড় জাহাজে খালাস করা হয়। এইভাবে তারা কিন্তু টিকে রয়েছে। সংঘাতের কৌশল নিয়ে তেহরানের রাজনৈতিক অঙ্গনে স্পষ্ট আবার মতভেদ দেখা যাচ্ছে। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিপভ সতর্ক করেছেন যেন ইরান কোনো ক্ষয় সৃষ্টিকারী দীর্ঘস্থায়ী সংঘাতের ফাঁদে না পাড়া দেয়। অন্যদিকে হার্ডলাইনার নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তির পরও সংঘাত বজায় রাখার পক্ষে। তবে দীর্ঘস্থায়ী যুদ্ধ মধ্যপ্রাচ্যে ইরানের কৌশলগত অবস্থানকে দুর্বল করতে পারে, বিশেষ করে সৌদি আরব সহ উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার যে উদ্যোগ ইরান নিয়েছিল, এই সংঘাত ও হামলা সেটিকে ক্ষতিগ্রস্ত করছে। তবে ইরানের ভয় এই দেশগুলো আবার ইরানের কাছেই ফিরবে, বিশ্লেষকরা এই কথাও বলছেন। আর এইসব প্রতিবেশী দেশ নিজেদের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতার উপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়তে পারে, কিন্তু এখন আর পড়বে না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের ঘাঁটি যেখানে রক্ষা করতে পারছে না, তারা অন্য কোন দেশকে কিভাবে নিরাপত্তা দেবে? এই জন্য কিন্তু মক্কা সামরিক চুক্তি হয়েছে, একটা অক্ষর তৈরি হয়েছে। 3টা দেশ যার মূলের ফান্ডিং করতেছে সৌদি আরব, তুরস্কর আছে আপনার অত্যাধুনিক সব সমরাস্ত্র, আর পাকিস্তান রয়েছে পারমাণবিক অস্ত্র। এই 3 দেশে মিশর প্রথমে যেতে যাচ্ছিল, সৌদি আরব বাধা দিচ্ছে, কিন্তু মিশর এখানে ঢুকবে। মিশর হচ্ছে আরেকটা শক্তিশালী দেশ মুসলিম কান্ট্রির মধ্যে।
এবং এইখানে আরও দেশ যুক্ত হবে, যেখানে আমেরিকার কোনো অস্তিত্ব থাকবে না। আবার অনেকে বলছে আমেরিকার এটা প্ল্যান বি, কারণ হচ্ছে আমেরিকা এসব দেশের উপর দায়িত্ব দিয়ে দূর থেকে অস্ত্র বিক্রি করবে, সে এখান থেকে চলে যাবে। সামরিকভাবে কেবল সামরিক বা অর্থনৈতিক সীমাবদ্ধতা ইরানকে এখনই পিছু হটতে বাধ্য করছে না, তবে যুদ্ধ যত দীর্ঘ হবে, অভ্যন্তরীণ অর্থনৈতিক অসন্তোষ এবং আঞ্চলিক সম্পর্কের ক্ষতি ইরানকে দীর্ঘমেয়াদে আরও বড় অনিশ্চয়তার মুখে ঠেলে দেবে বলে পশ্চিমা গণমাধ্যমগুলা চিন্তাভাবনা করছে। কিন্তু সেটা হবার নয়, বড় ক্ষতি আমেরিকারই হবে। যতদিন এই যুদ্ধে থাকবে তাদের ইকোনমি আরও ডুবতে থাকবে। তার জ্বলন্ত প্রমাণ জাপান ইরানের সাথে সরাসরি বসে হরমুজ থেকে কিভাবে তার জ্বালানি তেল বের করে নিয়ে যাবে তার জন্য ইরানকে ধর্ণা দিচ্ছে বারবার, এবং বলছে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে আর উচ্চ পর্যায়ে ট্যাক্স দিব না, এখান থেকে আমরা আমদানি রপ্তানি বন্ধ, ইরানের সাথে ব্যাক চ্যানেলে তারা এই ব্যবসা করবে। আর আপনারা জানেন এশিয়া থেকে সবচেয়ে বেশি রেভিনিউ কিন্তু নিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র জাপান থেকে। বন্ধুরা, তাহলে প্রশ্ন থেকে যায়, মধ্যপ্রাচ্যের এই দাবা খেলায় শেষ চালটা কার? ওয়াশিংটনের সর্বাত্মক চাপ নাকি তেহরানের অদৃশ্য কোনো প্রতিরোধ, যেখানে রয়েছে চীন এবং রাশিয়া? অর্থনৈতিক সংকট আর সামরিক সমীকরণের এই লড়াইয়ে মধ্যপ্রাচ্যের মানচিত্র কি বদলে যেতে চলেছে? আপনার কি মনে হয়, ইরান কি পারবে মার্কিন চাপ সামলে নিজেদের টিকিয়ে রাখতে, নাকি এই দীর্ঘ যুদ্ধই ডেকে আনবে তেহরানে বড় কোনো বিপর্যয়, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের ভরাডুবি? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এখনই। আপনি এই মুহূর্তে পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত আছেন? বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপ নাকি আমেরিকা? কমেন্টে আপনার দেশের নাম লিখতে কিন্তু একদম ভুলবেন না। বিশ্ব রাজনীতির এমন সব বিস্ফোরক ও পর্দার পেছনে বিশ্লেষণ সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন। ব্যবসায়িক বিজ্ঞাপন বা প্রমোশনের জন্য স্ক্রিনে ও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকের মতো আমি কাজল হায়দার এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো হট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। আল্লাহ হাফেজ।